দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই সনদ অনুযায়ী হবে সংবিধান সংস্কার, বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সুপারিশ অনৈক্য সৃষ্টি করতে পারে, শঙ্কা বিএনপির, বিভিন্ন বিষয়ে দ্বিমত প্রকাশ। সংসদ ও গণভোট একদিনে চাওয়া জুলাই সনদ অকার্যকর করার পাঁয়তারা, অভিযোগ জামায়াতের। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে, এমন বিধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের আশা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক ঐকমত্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এটি তুলে দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সুপারিশমালা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ের জন্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এক প্রস্তাবে বলা হয়েছে, সরকার জুলাই জাতীয় সনদের ভিত্তি দিতে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করে তা গণভোটে উপস্থাপন করবে। অন্য প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ২৭০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। এই প্রস্তাবে তারা পরিবর্তন আনতে পারবে কিনা, যে শুধু বিষয়গুলো উল্লেখিত থাকবে সেগুলো তো আইনি ভাষায় লেখা হবে, সংবিধানের যথাযথ অনুচ্ছেদের যথাযথভাবে লেখা হয়নি। তাহলে তারা স্পিরিটটার দিক থেকে ল্যাঙ্গুয়েজটা তাদের ব্যবহার করতে হবে, সেটা তাদের করতেই হবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব সুপারিশের বিষয় সাংবিধানিক বিষয়ে সংশ্লিষ্ট নয়, সেগুলোর সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয়, সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন, সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো পাশ না হলে কি হবে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে যদি পাশ না হয় তার মানে হলো জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। গণভোটে পাশ না হলে গণভোটে পাশ হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গণতন্ত্রের পুনর্গঠন, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের অংশগ্রহণ সহ আলোচিত জুলাই সনদে এসেছে এমন কিছু নতুন প্রস্তাব যা পাল্টে দিতে পারে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ধারা। কি থাকছে জুলাই সনদে, বিস্তারিত জানাচ্ছেন শিমুল বাশার। ফ্যাসিবাদী কাঠামোর ঘেরাটোপ থেকে বের হতে রাষ্ট্রের সার্বিক সংস্কারের জন্য প্রথম দফায় ৬টি, পরে আরও ৫টি কমিশন গঠন করা হয়। সেসব কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের ৩০টিরও বেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ ৯ মাসের আলোচনা শেষে জুলাই সনদ তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদে ৩টি বড় পরিবর্তনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্র ও সংবিধানকে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে পুনর্গঠন এবং সংবিধান সংশোধনে গণভোটের মাধ্যমে জনগণের মতামত দেওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। সনদ অনুযায়ী এই গণভোটের ফল বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে রাষ্ট্রকে। জুলাই সনদে সংবিধান সংশোধনের জন্য থাকছে ৪৮টি প্রস্তাব। আগামী নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে একটি সাংবিধানিক পুনর্গঠন পরিষদ। নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব পরিবর্তনের পাশাপাশি নির্বাচন পদ্ধতির পরিবর্তন এবং যত মেয়াদী হোক প্রধানমন্ত্রী পদে
একই ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় প্রধান থাকার সুযোগ আর থাকছে না। একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে, যার নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ সিনেট নামে পরিচিতি পাবে। সংবিধানে নতুন করে পুনরায় যুক্ত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রের মূলনীতিতেও আসছে পরিবর্তন। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার পাশাপাশি জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকেরা বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন। ঐকমত্য কমিশনের মতে জুলাই সনদ বাস্তবায়ন হলে সরকার, সংসদ ও জনগণের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হবে। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। জাতীয় ঐকমত্য কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়িত্ব শেষ করতে চাইছে, যা অনৈক্য সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার আলাদা কর্মসূচিতে তারা বলেন, নির্বাচনের দিন গণভোট হতে পারে, এর আগে নয়। বিএনপির আশা, উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি বেছে নেবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক করেন বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরপিউর 20 ধারার এক উপধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে এই ক্যাবিনেটে ডিসকাসড হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জানি। রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে। আগে বিধানটা ছিল জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ নিবন্ধিত যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জোটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি। কমিশন ঐক্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশ করেছে। আমি এখানে আসলে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের সমালোচনা করতে চাই না, কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারা এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে নাই এবং সংস্কার কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনও এই বিষয়টি কোনো আলোচিত হয় নাই। এই বিষয়ে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা হয় না। তো এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে সেটা সঠিক হয়নি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সৌজন্যে সাক্ষাতের পর তিনি একথা বলেন। এটা ওনাদের হতে পারে, এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। তিনি জানান, সারা কুকের সাথে আলোচনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ও কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। আজকের প্রেক্ষাপটটা কি সেটা আলোচনায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদকে অকার্যকর করতে কেউ কেউ একই দিনে গণভোটের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতারা। মঙ্গলবার বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন। 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বৈঠা দিয়ে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবিও জানান জামায়াতের নেতারা। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার বিক্ষোভ থেকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদের বিচার কার্য শেষ করুন। 28 অক্টোবরের হত্যাকাণ্ডের শিকার যারা, শহীদ হয়েছেন যারা, আহত এবং বঙ্গুত্ব বরণ যারা করেছিলেন, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আর্থিক অনুদান দিতে হবে। 20 বছর আগে ঘটে যাওয়া পল্টন ট্র্যাজেডির মামলা পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগ ও এদের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরকারের আইন
আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক। নভেম্বরে গণভোটের দাবি করে তিনি বলেন, একই দিনে গণভোট ও নির্বাচন যারা চাচ্ছে তারা মূলত জুলাই সনদকে অকার্যকর করতে চায়। কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সংস্কারের বিষয়ে নভেম্বরে গণভোটের আয়োজন সহ নির্বাচন কমিশনে 18 দফা লিখিত দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার কমিশনের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠকে এই দাবি জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর 7 সদস্যের প্রতিনিধি দল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ ও 18 দফা দাবি জানিয়েছে দলটি। এর মধ্যে অন্যতম হল গণভোট, নির্বাচনী আইন বা RPO সংশোধন, সংস্কার ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। 18টা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্বে না রাখার বিষয়ে বিএনপির দাবির সমালোচনা করেন জামায়াতের এই নেতা। যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামায়াত ইসলামের কোনো সম্পর্ক নাই। বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। RPOর এই সংশোধনী প্রস্তাব সমর্থন করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক তৈরি করবে এমন কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নির্বাচন করানোর বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যারাই আসতে চায় তাদের স্বাগত জানালেও সতর্ক থাকার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের জানান, পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাচ্ছে নির্বাচন কমিশন। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, EU, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। বাংলাদেশে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র মনোনীত নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চীনা সম্পর্ক বৃদ্ধির ঝুঁকি নিয়ে যে মত দিয়েছে তাতে সম্পূর্ণ দ্বিমত পররাষ্ট্র উপদেষ্টার। এছাড়া বড় প্রতিবেশীর কারণে বাংলাদেশ গুরুত্ব হারাচ্ছে বলেও মনে করেন না তিনি। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে। আমার তো মনে হয় না, যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত এখনো কোনো উদ্যোগের কথা জানায়নি বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। কোর্টের নির্দেশেই আমরা চেয়েছি তাকে ফেরত পাঠানো। তারা দেখতে থাকুক, তারা কোনো জবাব দেয়নি এখন পর্যন্ত, তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।
এদিকে ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েকের আগামী 28 নভেম্বর ঢাকায় আসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জাকির নায়েককে দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছু শুনিনি, আপনার কাছে প্রথম শুনলাম। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রম আইন সংশোধন অধ্যাদেশ পোশাক শিল্পে অস্থিরতা বাড়াবে, এতে রপ্তানি কমবে বলে আশঙ্কা করছে বিজিএমইএ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে 258টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের মাশুল 1 লাফে 41% বৃদ্ধি কার্যকর হলে পোশাক খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে এখন প্রায় ৩,৫০০ কারখানা চালু রয়েছে, কিন্তু গত এক বছরে বন্ধ হয়ে গেছে 258টি পোশাক কারখানা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এ সময় জানানো হয়, পোশাক খাতের স্বার্থে চট্টগ্রাম বন্দরের মাশুল 1 লাফে 41% না বাড়িয়ে পর্যায়ক্রমে করা প্রয়োজন। 2000 কোটি টাকা চট্টগ্রাম বন্দর প্রফিট করেছে, তাহলে এত প্রফিট একটা সরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রফিটে আছে, এরপর আবার 41% ট্যারিফ বাড়বে কেন? সরকারের মাননীয় উপদেষ্টাকে বলেছি যে আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে পোর্টের এফিসিয়েন্সি বৃদ্ধি করেন, তারপরে আপনারা ক্রমান্বয়ে ট্যারিফ বৃদ্ধি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি সংশোধিত শ্রম আইন অধ্যাদেশে কারখানার 20 জন শ্রমিক সম্মত হলেই সংগঠন করার যে অধিকার দেয়া হয়েছে তা পোশাক শিল্পে অস্থিতিশীলতা তৈরি করবে। কস্ট অফ প্রোডাকশন সেটা হাই হয়ে যাচ্ছে, মার্কেটে কিন্তু ডিমান্ড নাই ইনফ্লেশনের কারণে, এবং তারা ঠিক বিক্রি করতে পারতেছে না। সুতরাং অনুমোদিত শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান বিজিএমইএ নেতারা। একটা রোড ম্যাপ করা হোক, তারপরে এলডিসি গ্র্যাজুয়েশনের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করছে না, ফলে কর্মসংস্থান বাড়ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আর সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলছেন, আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বাড়ায় বৈষম্য বাড়ছে। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনৈতিক সংস্কারকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার লক্ষ্যে রাজধানীর গুলশানের একটি হোটেলে 2 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা। সেমিনারে আলোচকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠনে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। 7 লাখ টাকা নাই, কিন্তু 7 লাখ টাকা থাকলেও আমি কেন দিব? আমি তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে কেন ওর চাকরি নিতে হবে? দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ আওয়ার টাইম, অফ হাউ দ্য পভার্টি ইজ নট রিয়েলি অ্যাক্সিডেন্টাল, ইট ইজ বাই ডিজাইন। হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা না হয়, এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলা এগুলো হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায়। একটা সময় ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। তথ্য উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে অনিশ্চয়তার কারণে অনেকেই বিনিয়োগ করছে না, ফলে কর্মসংস্থান বাড়ছে না। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। অর্থনীতিবিদরা বলছেন, মানুষের আয়ের বেশিরভাগ মুদ্রাস্ফীতিতে চলে যাচ্ছে। এছাড়া দুর্নীতি ও কর কাঠামো বৈষম্য সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে, এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়। ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভেশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন এ সেমিনারের আয়োজন করে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। অ্যাম্বুলেন্সকে জরুরি সেবা হিসেবে স্বীকৃতি, অবৈধ আয়কর প্রত্যাহার ও অযৌক্তিক জরিমানা বন্ধ করা সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার সারা দেশে পালন করা হয় এই কর্মসূচি। এর অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির নেতারা জানান, অ্যাম্বুলেন্স সার্ভিস একটি সেবামূলক কাজ, তবে এই সেবা প্রদানের সাথে যারা জড়িত তারা বিভিন্ন সময় প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। এ সময় অবৈধভাবে টোল আদায় সহ নানাবিধ বৈষম্যের কথাও তুলে ধরে অবিলম্বে অযৌক্তিক জরিমানা বন্ধের আহ্বান জানান তারা। প্রয়োজনীয় রেল ইঞ্জিন অনুমোদন সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো থেকে এই মিছিল বের করা হয়। আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে পণ্য পরিবহন কার্যক্রমে সম্প্রতি লক্ষণীয় বিলম্ব দেখা দিয়েছে, যার ফলে আমদানি রপ্তানি কার্যক্রম সহ সামগ্রিক বাণিজ্য প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। রেলওয়ের সীমিত সংখ্যক ইঞ্জিন ও ট্রেন সূচি অনিয়মিত হওয়ায় বন্দরে কন্টেইনার জট বৃদ্ধি পাচ্ছে এবং আমদানিকারক, রপ্তানিকারক ও C&F ব্যবসায়ীদের কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে ব্যবসায়ী, আমদানিকারক ও পরিবহন সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমপিও ভুক্তি সহ 5 দফা দাবি নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গত রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা 5 দফা দাবি জানান। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা 2 শতাধিক শিক্ষক অংশ নেন। স্বীকৃতি ও এমপিও না হওয়ার ফলে শিক্ষক কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা, যা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। অনতি বিলম্বে সব অটিস্টিক ও প্রতিবন্ধীদের বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা। ঘণ্টায় 100 কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে প্রবল ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে শুরু করে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অন্ধ্রপ্রদেশে 39টি জেলায় রেড অ্যালার্ট জারি এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যে অরেঞ্জ ও ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি নিচু এবং প্লাবিত অঞ্চলে ফসলি জমির ব্যাপক ক্ষতি করতে পারে। এদিকে ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকার কাছে পৌঁছানোর পর ক্যাটাগরি 5 মাত্রার ঝড়ে পরিণত হয়েছে হ্যারিকেন মেলিসা। এর মধ্যে জ্যামাইকাতে 3 জনের পাশাপাশি হাইতি এবং ডমিনিকান প্রজাতন্ত্রের 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হ্যারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। হ্যারিকেনটি বুধবারের মধ্যে কিউবা ও বাহামা অতিক্রম করতে পারে। হ্যারিকেন মেলিসার সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করেছে জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। দক্ষিণ উপকূল থেকে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জ্যামাইকার পাশাপাশি হাইতিতেও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই গাজা উপত্যকার রাফাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিশর সীমান্তবর্তী এই অঞ্চলটি মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে। গতকাল সোমবার ইসরায়েলের হাতে এক ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ ফিরিয়ে দিয়েছে হামাস। তার মরদেহের বাকি অংশ 2023 সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলের দাবি, নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাংশ ফেরত দেওয়া হয়েছে। জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এদিন দুর্লভ খনিজ নিয়ে 2 দেশের মধ্যে একটি চুক্তি সই হয়। চলতি এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে সোমবার ট্রাম্প জাপানের টোকিওতে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান তাকাইচি। বৈঠকে তাকাইচি বলেন, জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ তৈরির অপেক্ষায় তার দেশ। জাপানের পর সাউথ কোরিয়া যাবেন ট্রাম্প।
সিরিজের দ্বিতীয় টি-20তে কাল বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। সোমবার প্রথম ওয়ানডেতে 16 রানে হারায় সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। তাই দ্বিতীয় ম্যাচটি স্বাগতিকদের জন্য টিকে থাকার লড়াই। কিন্তু মঙ্গলবার অনুশীলন করেননি কোনো ক্রিকেটার। পুরো দিন পার করেছে টিম হোটেলে। এদিকে ঐচ্ছিক অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কাল মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড। ম্যাচ শুরু বেলা 3:30টায়। এবারের আসরে দুই দলই জিতেছে 5টি করে ম্যাচ। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় বাড়তি 1 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড, আর 1 পয়েন্ট কম নিয়ে 3-এ প্রোটিয়ারা। সেমিফাইনাল ও ফাইনাল 3 ম্যাচের জন্যই একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে সেমিফাইনালে ফল না এলে লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল উঠবে ফাইনালে। ফাইনালেও ফল না এলে দুই দল যৌথভাবে চ্যাম্পিয়ন হবে। পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার মাঠে নামছে ভারত। ক্যানবেরায় সিরিজের প্রথম টি-20 শুরু হবে দুপুর 2:15। এর আগে ওয়ানডেতে 2-1 ব্যবধানে সিরিজ জেতে অজিরা। তবে টি-20তে সর্বশেষ 3 সিরিজের সবগুলোই জিতে নেয় ভারত। 2023 সালের আগস্ট থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারেনি তারা। তবে অজিদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় লক্ষ্য থাকবে ওয়ানডে ন্যায় সিরিজ জেতা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জুলাই সনদ অনুযায়ী হবে সংবিধান সংস্কার, বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সুপারিশ অনৈক্য সৃষ্টি করতে পারে শঙ্কা বিএনপির, বিভিন্ন বিষয়ে দ্বিমত প্রকাশ। সংসদ ও গণভোট একদিনে চাওয়া জুলাই সনদ অকার্যকর করার পায়তারা, অভিযোগ জামায়াতের। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।